আমার স্ত্রী স্কুটার অর্থাৎ বাইক চালাতে জানে, কিন্তু আমি জানি না। ও আমাকে নিজের স্কুটি করে অফিসে নামিয়ে দিয়ে নিজের অফিসে চলে যেত। এতে আমার বেশ ভালোই লাগতো, কিন্তু এই ভালো লাগা বেশি দিন স্থায়ী হলো না। প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়, বন্ধু, রাস্তার অপরিচিত মানুষ এবং অফিসের সহকর্মীরা ব্যঙ্গ করে হাসতে লাগলো এবং আমাকে বলতে লাগলো, আপনি একজন পুরুষ মানুষ হয়ে স্ত্রীর স্কুটির পেছনে বসে চলাফেরা করছেন? ছি ছি, আপনি তো পুরুষ জাতির মান সম্মান ডুবিয়ে দিচ্ছেন। নিজে বাইক চালানো শিখুন আর স্ত্রীকে বাইকের পেছনে বসিয়ে চলাফেরা করুন। লজ্জা পেয়ে স্ত্রী স্কুটিতে চলা আমি বন্ধ করে দিলাম সেই দিন থেকে। স্ত্রী তখন বলল, তোমাকে স্কুটি চালানো শিখিয়ে দিই। ওর প্রস্তাবে সম্মতি দিলাম। বাড়ির পাশে একটা খোলা মাঠ আছে, সেখানে স্ত্রী আমাকে স্কুটি চালানো শেখাতে লাগলো, কিন্তু শেষ পর্যন্ত শেখা সম্ভব হলো না। স্ত্রীর কাছ থেকে স্কুটি চালানো শিখছি দেখে সবাই আবারও ব্যঙ্গ করে হাসতে লাগলো। তাদের হাসির যন্ত্রণায় স্ত্রীর কাছ থেকে স্কুটি চালানো শেখা বন্ধ করে দিলাম। সেই সাথে অন্য কারো কাছে শেখার ইচ্ছাটাও চলে গেল। ঠিক করলাম, লোকাল বাসে করে যাতায়াত করব, বিয়ের আগে যেমন করতাম। কিন্তু এবারও বিপত্তি বাঁধল। সবাই বলতে লাগলো, আপনি পুরুষ হয়ে বাসে চলাফেরা করছেন আর আপনার স্ত্রী স্কুটি নিয়ে চলাফেরা করছে। এ বাবা, এটা কি মানায়? আপনি তো স্ত্রীর কাছে ছোট হয়ে গেলেন। সেদিন রাতে রেগে গিয়ে স্ত্রীকে বললাম, তোমার স্কুটির জন্য আমার জীবন তো অতিষ্ঠ হয়ে গেল। তুমি কি আমাকে শান্তিতে থাকতে দেবে না? সে স্থির চোখে আমার দিকে চেয়ে রইল, মুখে কিচ্ছু বলল না আর আমাকে সেই দিন। এর কিছুদিন পর দেখলাম ওর স্কুটিটা আর নেই। জিজ্ঞেস করলাম, তোমার স্কুটি কোথায়? সে শান্ত এবং বিষণ্ণ গলায় বলল, বিক্রি করে দিয়েছি। স্কুটিটা ওর বাবা কিনে দিয়েছিল ওকে, তাই আমি আর কিছু বললাম না। স্ত্রী স্কুটি চালানো বন্ধ হতেই আমাকে নিয়ে হাসাহাসি এবং কথা বলাও বন্ধ হয়ে গেল। আমি স্বস্তি পেলাম। এভাবেই নির্বিঘ্নে দিন কাটতে লাগলো। তারপর হঠাৎ করে এক রাতে আমার ভয়াবহভাবে বমি আর পাতলা পায়খানা শুরু হলো। এতে ভীষণ দুর্বল হয়ে পড়লাম। বমি এবং পাতলা পায়খানা কোনোটাই আমার নিয়ন্ত্রণে ছিল না। বিছানা থেকে নেমে বাথরুমে পর্যন্ত যাওয়ার সুযোগ পেতাম না। তার আগেই জামা কাপড় নোংরা হয়ে যেত, আর এই ময়লা কাপড় এবং আমাকে পরিষ্কার করত আমার স্ত্রী। গোটা রাত এক ফোঁটাও ঘুমাতে পারিনি, শুধুই অশোকে কোকিয়েছি, আর স্ত্রী পাশে থেকে নির্ঘুম সেবা করে গেছে আমার। পরদিন সকালে সে আমাকে হাসপাতালে নিয়ে গেল। তারপর অফিস থেকে ছুটি নিয়ে আমাকে দেখাশোনা করতে লাগলো। হাসপাতালে 3 দিন ছিলাম। এই 3 দিনে প্রতিবেশী, আত্মীয়, বন্ধু এবং অফিসের সহকর্মীরা হাসপাতালে এলেও আমাকে দেখতে। তারা বেডের পাশে বসে সহানুভূতি জানালো এবং নানা রকম উপদেশ দিয়ে চলে গেল। কিন্তু যে মানুষটা সর্বক্ষণ সঙ্গে থাকলো সে হলো আমার স্ত্রী। সুস্থ হয়ে যেদিন বাড়ি ফিরলাম সেদিন মা আমাকে বলল, তোর বিপদে আপদে সবসময় যে তোর পাশে থাকবে সে হলো তোর স্ত্রী, আর বাকিরা কিছু সময় দুঃখ প্রকাশ করে যে যার জীবনে ব্যস্ত হয়ে পড়বে। তাহলে বল, কাকে তোর বেশি গুরুত্ব দেওয়া উচিত? এরপর আবারও মা বলল, মেয়েদের এগিয়ে যাওয়া, মেয়েদের উন্নতি অনেকের কাছে অসহ্য লাগে। তারা নানা কৌশলে মেয়েদের থামিয়ে দিতে চায়। যারা এমন করে তারা একদমই সুস্থ মনের মানুষ হয় না, তারা হয় বিকৃত মনের, আর এসব বিকৃত মনের মানুষদের পাত্তা দেওয়ার কোনো মানেই হয় না। সত্যি তাই। পরের দিন বন্ধের দিন ছিল। স্ত্রীকে বললাম, চলো। সে বলল, কোথায়? আমি বললাম, বাইকের দোকানে। সে আশ্চর্য হয়ে বলল, কেন? আমি বললাম, তোমাকে স্কুটি কিনে দেবো, তুমি নিজে পছন্দ করবে। এরপর বললাম, বহুদিন তোমার স্কুটিতে বসে ঘোরা হয়নি। স্ত্রী বলল, লোকে হাসবে, কথা শোনাবে। ওর চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বললাম, পরোয়া করি না। পুনরায় স্ত্রীর স্কুটিতে করে চলাফেরা আরম্ভ করলাম।
যারা হাসার তারা হাসতে লাগলো, যারা বলার তারা বলতে লাগলো। কিন্তু ওদের হাসি দেখে, কথা শুনে এবার আর বিভ্রান্ত হলাম না। তাই স্ত্রীকেও আর থামালাম না, কারণ ততদিনে বুঝে গিয়েছিলাম স্ত্রীর এগিয়ে যাওয়া মানে আমারও এগিয়ে যাওয়া, স্ত্রীর উন্নতি মানে আমারও উন্নতি। স্ত্রীর স্কুটি সমস্ত বাধা ডিঙিয়ে সব মহিমায় চলতে লাগলো আমাকে নিয়ে।